শহরের একটি সংবাদ মাধ্যমে চাকরি করে বিদিশা, অর্থাৎ আমাদের সকলের অতি প্রিয় কোয়েল মল্লিক। মায়ের সঙ্গে বিয়ে নিয়ে ঝগড়া করে বিদিশা অফিসে পৌঁছলো। তার সহকর্মী জানায় যে এডিটর সাহেব তাকে ডেকে পাঠিয়েছেন সকাল সকাল। সিন শিফট হয় একটি ফ্লাইওভারে। দেখি যে একজন বাইক চালক সময় বাঁচানোর জন্য ফ্লাইওভারের মাঝখানে বাইক দাঁড় করিয়ে ডিভাইডারের পাথর সরিয়ে নিজের বাইক নিয়ে ইউটার্ন মেরে উল্টো দিকের পথে চলে যায়। ফ্লাইওভারের ওপরেই ত্রিপল টাঙিয়ে এক গরিব ভিখারি বাস করে। অবাক ব্যাপার হলো যে বাইকটি যখন ইউটার্ন নিল সেই সময় সেই লোকটি বাইকটির নাম্বার একটি ছোট্ট চিরকুটে নোট করে নেয়। রাত হয়ে গেলেও বিদিশা কাজ করেই চলে। তার সহকর্মীরা সকলেই ততক্ষণে বাড়ি ঢুকে গেছে। আর এক সিনে দেখি যে একজন লোক বাইকে চড়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে তাদের বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড তাকে একটি চিঠি ধরায়। সেটি নিয়ে সে নিজের ফ্ল্যাটে চলে যায়। বাড়ি ঢুকে দেখে যে তার বউ মুখ গোমড়া করে বসে আছে এবং পেপারে চাকরির সন্ধান করছে। তার ছেলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে খেলতে থাকে, বাচ্চারা যেমন হয় আর কি। ওইদিকে দেখি বিদিশা বাড়ি ফিরে ম্যাগাজিন ও খবরের কাগজ পড়তে পড়তে একটি চিরকুটে কিছু একটা নোট করে নেয়। আবার সিন শিফট হয় সেই পরিবারটিতে। রাতের বেলা ডাইনিং টেবিলে স্বামী, স্ত্রী ও ছেলে ডিনার করতে বসেছে। মেয়েটি চাকরি করবে বলে স্বামীর সঙ্গে জেদ করতে থাকে, কিন্তু স্বামী কিছুতেই তাদের রাজি হয় না এবং এই নিয়ে তাদের মধ্যে বেশ ঝগড়া হয়। এদিকে বিদিশা নোটপ্যাড, ল্যাপটপ নিয়ে কিছু একটা রিসার্চ করতে থাকে। একে ওকে তাকে ফোন করতে থাকে। অপরদিকে দেখি রাতের অন্ধকারে সেই মেয়েটি মানে সেই বউটি তার ছেলেকে নিয়ে স্বামীকে ছেড়ে চলে যায়। জোরালো অ্যালার্মের আওয়াজে বিদিশার ঘুম ভাঙে। পরের দিন সকালে ব্রেকফাস্ট রেডি করতে করতে সে তার রুমমেটের সঙ্গে কথা বলতে থাকে। তার রুমমেট তাকে সাজেস্ট করে তার একটি পিঙ্ক কালারের শাড়ি যেন বিদিশা আজকে অফিসে পরে যায়। সেটি নাকি খুব লাকি। সেই শাড়ি দেখে নাকি রঞ্জন শিওর প্রপোজ করবে বিদিশাকে। রঞ্জন হলো বিদিশার সহকর্মী, যাকে কিনা বিদিশা মনে মনে পছন্দ করে। বিদিশা বেশ খুশি হয়ে গোলাপি শাড়িটা পরে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। যাওয়ার পথে বিদিশা সেই ফ্লাইওভারের ওপরে দাঁড়ায় এবং সেই লোকটা যেখানে ত্রিপল টাঙিয়ে বসেছিল তার কাছে গিয়ে বলে, শুনছেন, বলছি আমার জন্য কিছু আছে? তারপর লোকটি একটি কাগজের চিরকুট বিদিশার হাতে তুলে দেয়। পরিবর্তে বিদিশা তাকে কিছু টাকা দেয়। তারপর সে চলে যায় নিজের অফিসে। চেয়ারে বসেই বিদিশা ফোন লাগায় কাউকে। তারপর একটা গাড়ির নাম্বার বলে এবং রিকোয়েস্ট করে যে সেই গাড়িটার ব্যাপারে যা যা ইনফরমেশন বার করা সম্ভব যেন তাকে দেওয়া হয়। কিন্তু অপর দিক থেকে জানায় যে একদম সময় নেই, খুব কাজের চাপ, পরে কথা হবে। তারপর বিদিশা যায় রঞ্জন তার ক্রাশ তার সাথে দেখা করতে। কাজের খবর দিয়ে কথা শুরু করে কথা বলতে বলতে তারা দুজনে চলে যায় ব্যালকনিতে। কফি খাওয়ার বাহানায় একটু একান্তে গল্প করতে যায়। হাবুডুবু কথা বলতে বলতে বিদিশাই তাকে প্রপোজ করে ফেলে আর রঞ্জনের চোখ মুখ লাল হয়ে যায় তাই শুনে। বিদিশা বেশ স্মার্টলি প্রপোজ করে এবং সেখান থেকে চুপটি করে চলে আসে। বিদিশা যাকে গাড়ির নাম্বার দিয়ে খবর নিতে বলেছিল তার ফোন আসে। বাইকের মালিকের অ্যাড্রেসটা সে বিদিশাকে বলে দেয়। বিদিশা সঙ্গে সঙ্গে তার স্কুটি ভাগিয়ে পৌঁছে যায় সেই ফ্ল্যাটে। সিকিউরিটি গার্ডের কাছে খাতায় নাম ও সময়টা এন্ট্রি করে বিদিশা। তার স্কুটি ও নাম্বারও নোট করে নেয় সিকিউরিটি। তারপর বিদিশা তাকে জিজ্ঞেস করে অনন্ত সেনের ফ্ল্যাটটা কোন দিকে। সিকিউরিটি তাকে বুঝিয়ে দেয়। তারপর সে দরজায় নক করে ও কলিং বেলও বাজায়, কিন্তু ভেতর থেকে কেউ আর আসে না। পাশের করিডোর থেকে কে যেন নজর রাখছে বিদিশার ওপরে, সেরকমই মনে হলো। কাউকে সেখানে না পেয়ে শেষমেশ বিদিশা চলে যায় সেখান থেকে। রঞ্জনের সঙ্গে হরর মুভি দেখার পর বেরিয়ে এসে তার সঙ্গে আড্ডা দেয় বিদিশা। বেশ প্রেম প্রেম ভাব আর কি। দুজন দুজনকে বেশ পছন্দ করে বলে মনে হয়। শেষে রঞ্জন বাইকে করে বিদিশাকে তার বাড়িতে ছেড়ে দেয়। রাত তখন বেশ হয়ে গেছে খানিকটা। বিদিশা তাকে গুড বাই বলে বাড়ি ঢুকতেই যাবে, এমনই সময় পিছন থেকে একটা পুলিশের গাড়ি বিদিশাকে আইডেন্টিফাই করে। পুলিশ তাকে নানা রকম প্রশ্ন করলে বিদিশা সম্পূর্ণভাবে কনফিউজড হয়ে যায়। সে বুঝতেই পারে না যে হঠাৎ তাকে এত প্রশ্ন করা হচ্ছে কেন। শেষে দেখি পুলিশ তাকে একরকম ধরেই নিয়ে
গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যায় থানায়। এদিকে রঞ্জন বিদিশাকে কল করে বাড়ি ফেরার পর, কিন্তু পুলিশ তার ফোনটাও সিজ করে নিয়ে রেখে দেয়। যে বউটি তার স্বামীকে ছেড়ে বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে চলে গেছিল, দেখি যে থানায় বসে আছে। পুলিশ তাকে নিয়ে নানা রকম প্রশ্ন করতে থাকে। মেয়েটি জানায় যে চাকরি নিয়ে তার স্বামীর সাথে বহু ঝগড়া অশান্তি হতো, ফলে সে ঠিক করেছিল যে বাড়ি ছাড়বে। তারপর বিদিশাকেও ধরে আনা হয় সেই ইন্টারোগেশন রুমে। বিদিশাকে দেখিয়ে পুলিশ সেই বউটিকে জানায় যে এই মহিলা অর্থাৎ বিদিশা আজকে দুপুরে আপনার ফ্ল্যাটে গিয়েছিলেন। থানায় সেই মুহূর্তে সেই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডও ছিল, সেও কনফার্ম করে বিদিশা আসার ব্যাপার নিয়ে। পুলিশ সেই বউটিকে ছেড়ে দেয় ও বিদিশাকে ধরে রাখে। ভেতরে গিয়ে বিদিশাকে আরও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। প্রথম প্রশ্ন ছিল, আপনি আজকে অনন্ত সেনের বাড়ি কেন গেছিলেন? বিদিশা কিছুই বুঝতে না পেরে পুলিশ তাকে সেই ফ্ল্যাটের এন্ট্রি বুকটা দেখায়, যেখানে বিদিশা সই করে সেই ফ্ল্যাটে গেছিল। বিদিশা বলে, হ্যাঁ স্যার, আমি আজকে ওনার কাছে গেছিলাম, কিন্তু আমি ওনাকে চিনি না। এই কথা শুনে অফিসারদের সন্দেহ আরও বেড়ে যায়। তারপর অফিসার অনন্ত সেনের ডেড বডির ফটো দেখিয়ে বিদিশাকে জানান যে ওনার বডিটা আজকে এই অবস্থায় পাওয়া গেছে। কেন খুন করলেন অনন্ত সেনকে? এই সব শুনে বিদিশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পুলিশ ওর কোনো কথাই শুনতে চায় না। শেষে বিদিশা বলে, আমি কিছুই বুঝতে পারছি না স্যার। মৃত অনন্ত সেন কোনো এক হাই প্রোফাইল লোকের কাজ করতো বলে কোনো রিস্ক যাতে না হয়, তাই বিদিশাকে সেই রাতটা ডিটেন করেই রাখা হলো সেখানে। তারপর একজন পুলিশ অফিসার বিদিশার সঙ্গে আবার কথা বলেন। বিদিশা আবার বলে যে সে অনন্ত সেনকে চেনেই না। তার যদি অনন্ত সেনকে খুন করার ইচ্ছাই থাকতো, তাহলে সে কেন নিজের নাম, ঠিকানা, স্কুটির নাম্বার অনন্ত সেনের ফ্ল্যাটের সিকিউরিটি রেজিস্টারে লিখে আসতো? অফিসার এই কথাটা শুনে কিছুটা বিশ্বাস করেন। বিদিশা আরও বলে যে অনন্ত সেনের মতো আরও 10 জনের বাড়ির ঠিকানা ও বাইকের নাম্বার আছে ওর কাছে। এই নাম্বারগুলো সে ওই ফ্লাইওভারে থাকা এক বৃদ্ধ ভিখারির কাছ থেকে পেয়েছে। বৃদ্ধটি নাম্বারগুলো টুকে নিয়ে বিদিশাকে দিত, পরিবর্তে বিদিশা তাকে 100 করে টাকা দিত। বিদিশা বলে যে ওর ইচ্ছা এই 10 জনকেই সে ইন্টারভিউ করবে বা ওদের সাথে কথা বলবে যে ওরা কেন ফ্লাইওভারের ডিভাইডার সরিয়ে ট্রাফিক আইন ভেঙে ওইভাবে সবাইকে বিপদে ফেলে ইউটার্ন নিয়েছিল। পুলিশ আরও প্রশ্ন করায় বিদিশা বলে যে ওই 10 জনের মধ্যে অনন্ত সেন প্রথম, যাকে বিদিশা ইন্টারভিউ নিতে গেছিল। সঙ্গে সঙ্গে অফিসার বিদিশাকে নিয়ে সেই ফ্লাইওভারে যায় সেই বৃদ্ধ ব্যক্তিটিকে খুঁজতে এবং তাকে ধরে আনে থানায়। অফিসার বিদিশা ও সেই বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে ফিরলে পোস্টমর্টমের রিপোর্ট আসে। সেখান থেকে জানতে পারে যে অনন্ত সেনের মৃত্যু ও বিদিশার সে বাড়ি যাওয়ার মাঝখানে 10 ঘন্টার গ্যাপ আছে এবং রিপোর্ট অনুযায়ী মৃতের গায়ে সেই রকম কোনো আঘাত নেই। সুতরাং খুন হওয়ার চান্স কম। এবং কল ট্রেস করে এটাও জানা গেল যে বিদিশার সাথে অনন্ত সেনের আগে কোনোদিন কোনো কথাবার্তাই হয়নি বা কোনো লিঙ্কই নেই। তাই পুলিশ অফিসার অনেকটাই কনভিন্সড হলেন যে বিদিশা হয়তো সত্যি কথাই বলছে, সে হয়তো ইনোসেন্ট। এদিকে বিদিশা যে 10 জনের নাম্বার দিয়েছিল পুলিশকে, সেগুলো ট্রেস করে দেখা যায় যে 10 জন ব্যক্তি মৃত, প্রত্যেকেই নাকি সুইসাইড করেছেন। এই রিপোর্ট দেখে অফিসার রেগে যান ও বিদিশার ওপর তাদের সন্দেহ আরও বেড়ে যায়। বিদিশার এইসব শুনে যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। পুলিশ সে বৃদ্ধকেও প্রশ্ন করে, কিন্তু দেখা যায় সে বোবা। লোকটির ব্যাগ থেকে আরেকটি নতুন বাইকের নাম্বার পাওয়া যায়। বিদিশাকে নাম্বারটি দেখালে সে বলে, এটি আমার জানা নেই, হয়তো বৃদ্ধ নাম্বারটি আজকেই লিখে রেখেছিল, হয়তো আজই কেউ ওই ডিভাইডারটা সরিয়ে রুলস ভায়োলেশন করেছে। পুলিশ চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গে ওই বাইকের খোঁজ করতে থাকে। বাইকের মালিকের নাম ঠিকানা খুব অল্প সময়ের মধ্যেই বার করে নেয় তারা। তারপর অফিসার বিদিশাকে নিয়ে বেরিয়ে পড়ে সেই ঠিকানায়। তারপর সে গভীর রাতে সেই ঠিকানায় পৌঁছে ভদ্রলোকের বাড়িতে কলিং বেল টিপলে বেরিয়ে আসেন তন্ময় ব্যানার্জি, BA LLB। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রচণ্ড বাজে ব্যবহার করে। তাকে জিজ্ঞেস করায় সে স্বীকার করে যে সে আজকে সকালে লেক গার্ডেন্স ফ্লাইওভারে ইললিগালি ইউটার্ন নিয়েছিল। তারপর ঘরের ভিতর ঢুকে অফিসার একবার দেখে নেন পুরো ফ্ল্যাটটাকে। সেই দেখে তন্ময় ব্যানার্জি তেলে বেগুনে জ্বলে ওঠেন। তারপর পুলিশ সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখি উকিলবাবু সোফাতেই ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে এক অদ্ভুত দৃশ্য দেখতে পাই আমরা, কিন্তু ঠিক বোঝা গেল না যে আসলে কি হলো। দেখি পরে বোঝা যায় কিনা। বিল্ডিং থেকে নিচে নেমে পুলিশ বিদিশাকে নিয়ে সেখান থেকে বেরোতেই যাবে, ঠিক এমন সময়ই একটা ভারী কিছু বস্তু বা বডির মতো ওপর থেকে পুলিশের গাড়ির ওপরেই হুমড়ি খেয়ে পড়ে। দেখা যায় সেই বডিটা আর কারণ নয়, উকিলবাবু তন্ময় ব্যানার্জি, যার ঘরেই একটু আগেই ওনারা গিয়েছিলেন। ট্রাফিক কন্ট্রোল রুম থেকে
পুলিশের কাছে সেই সব মানুষদের ছবি আসে যারা কিনা ইউটার্ন নিয়েছিল এবং তারা আজকের দিনে সকলেই কিন্তু মৃত। সেগুলি নিয়ে পুলিশ অফিসারদের মধ্যে আলোচনা চলতে থাকে। জানা যাচ্ছে যে ওইখান থেকে ইউটার্ন নিয়েছিল তারা সকলেই সেই দিনই রাতেই সুইসাইড করেছে। একজন অফিসার সন্দেহ করেন যে এগুলো সুইসাইডের ছদ্মবেশে মার্ডার হতে পারে। অফিসার অমিত তাই তার সিনিয়রের কাছ থেকে কেসটা আরেকটু ইনভেস্টিগেট করার জন্য পারমিশন চান, কিন্তু পারমিশন মেলে না, বরং তাকে বলা হয় যে কেসটা সুইসাইড বলে যেন ক্লোজ করে দেওয়া হয়। অফিসার তখন বিদিশাকে জানান যে কেসগুলি সুইসাইড ছিল, তাই আপনি এখন বাড়ি যেতে পারেন। তার সাথে বিদিশাকে একটা অ্যাডভাইস দেওয়া হলো যে নাম্বারগুলো বা তার সঙ্গে জড়িত মৃত্যুগুলো বিদিশা যেন ভুলে যান, সেগুলো নিয়ে বেশি চর্চা যেন তিনি না করেন, সেটাই তার জন্য ভালো হবে। অফিসার অমিত বিদিশাকে বাড়িতে ছেড়ে আসেন ও বলেন, আপনি বাড়ি গিয়ে রেস্ট করুন, আমি দেখব যাতে আপনাকে এই বিষয়ে আর কোনো প্রবলেম ফেস না করতে হয়। বিদিশা বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরলে সোফাতেই শুয়ে পড়ে। তারপর দেখি অফিসার অমিত আবার পৌঁছে যান সেই ফ্লাইওভারে ও সেই বৃদ্ধের কাছে চলে যান, কিন্তু সেখানে এদিক ওদিক দেখে সেরকম কিছু খুঁজে পাওয়া যায় না। এদিকে বিদিশার অফিসে তার প্রেমিক রঞ্জন তার জন্য খোঁজ করতে থাকে। তার কিছুক্ষণ পর বিদিশা অফিসে ঢোকে, চোখে ঘুম ও শরীরে ক্লান্তি নিয়ে। বিভিন্ন কথায় রঞ্জন বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হয়েছে। বিদিশাকে বারবার জিজ্ঞেস করলেও সে কথা এড়িয়ে যায়। গতকালের ঘটনার ব্যাপারে কিছুই জানায় না রঞ্জনকে সে। তন্ময় ব্যানার্জি মারা গিয়ে পুলিশের গাড়ির উপর পড়েছে, রঞ্জন সেই কেসটার ব্যাপারেই কাজ করছে। কথাটি বিদিশাকে জানালে বিদিশা স্বাভাবিকভাবেই একটু চমকে যায় ও সেখান থেকে চলে যায়। অমিতবাবু কাজ করছিলেন, সেই সময় একজন এসে একটা খবর দেয়। তিনি সেই 10 জনের মধ্যে একজনের পোস্টমর্টম করেছিলেন আর কি। তিনি বলেন, সাধারণত হাত কেটে সুইসাইড করলে একটাই কাট হয় হাতে, কিন্তু এই কেসটা দেখা যাচ্ছে যে হাতটা কেমন ইউ শেপ করে কাটা। যে সুইসাইড করবে সে ইউ ডিজাইন করে হাত কাটবে কেন বলুন তো? এইসব শুনে অফিসার অমিতের মনে সন্দেহ আরও বেড়ে যায়। অফিসার অমিত ও বিদিশা দুজনেই নিজের কর্মক্ষেত্রে এই কেসটার ইনভেস্টিগেশন শুরু করে। বিদিশা আবার সেই ফ্লাইওভারে দেখা করতে যায় সেই বৃদ্ধের সঙ্গে। যেহেতু বিদিশার জন্য তাকে অনেক হ্যারাস হতে হয়েছে, তাই আর কিছু সাহায্য লাগবে কিনা সেই উদ্দেশ্যেই যায়। হঠাৎ সেখানে কিছু দেখতে পায় বিদিশা ও চমকে ওঠে। সঙ্গে সঙ্গে বিদিশা থানায় ছুটে আসে। থানায় রিপোর্ট করে যে দুজন ছেলে আজকে ফ্লাইওভারে ডিভাইডার সরিয়ে ইউটার্ন নিয়েছে, তাই ওদের যেন বাঁচানো হয় সেই আর্জি নিয়ে পুলিশের কাছে যায় বিদিশা। বিদিশা ছেলেগুলোকে অনেক রিকোয়েস্ট করে ইউটার্ন না নেওয়ার জন্য, কিন্তু তারা কোনো কথা না শুনেই ইউটার্ন নিয়েই চলে যায়। বিদিশা তাদের বাইকের নাম্বারটা ছবি তুলে নেয় মোবাইলে। পুলিশ জানিয়ে দেয় যে আগের যে ঘটনাগুলি হয়েছে সেগুলোই সুইসাইড, তাই বিদিশা যেন এ ব্যাপারে মাথা না ঘামায়। কিন্তু বিদিশা জেদ করতে থাকে, কারণ সে জানে যে এই ছেলে দুটো আজকে কি হাল হতে চলেছে। শত চেষ্টার পরেও অফিসার এ ব্যাপারে কিছু পদক্ষেপ নিলেন না। অফিসার অমিত বিদিশাকে বোঝাতে গেলে বিদিশা পরিষ্কার বলে দেয় যে আজকে যদি ওই ছেলেগুলোর কিছু হয় আমি কিন্তু চুপ করে থাকবো না। তারপর দেখি যে ছেলে দুটি রাতের বেলা তারা নেশা করছে বসে বসে। বিদিশার অনুরোধে অফিসার অমিত তাদের দুজনকে ধরে এনে লকআপে ভরে। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন সিসিটিভি ক্যামেরার সামনে এসে কটু ইঙ্গিত করে ও একটি ইউ শেপ দেখায়। তারপর তারা দুজনেই লকআপে ঘুমিয়ে পড়ে। অফিসার অমিতকে বিদিশা জানায় যে আজ রাতটা সে থানায় থাকতে চায়, দেখতে চায় যাতে ছেলেগুলো সেফ থাকে। এরপর কেসটা নিয়ে তারা দুজন আরও আলোচনা করতে থাকে। হঠাৎই এক কনস্টেবল এসে অমিতবাবুকে ডেকে বলেন যে স্যার এখনই ভেতরে আসুন, দেখুন কি অঘটন ঘটে গেছে। তারা সঙ্গে সঙ্গে দৌড়ে ভেতরে গিয়ে দেখে এক অবাক দৃশ্য। বন্দীদের মধ্যে একজন ছেলে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে পায়চারি করতে লাগে ও অপরজনকে আঘাত করতে থাকে। তারপর বেঁধে যায় মারপিট। ওরা একে অপরকে নৃশংসভাবে মারতে থাকে, তাতে দুজনেই আহত হয়। শেষে অবস্থাটা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ ঠিক করে লকআপের ভেতরে ঢুকবে। তাই লকআপের চাবি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এ কি অদ্ভুত ব্যাপার, তালাটাও ঠিক এই সময়ই জ্যাম হয়ে গেছে, কিছুতেই তালা খোলা যাচ্ছে না। শেষমেশ তালা ভেঙে পুলিশ ঢোকে ভেতরে। ঢুকে দেখে যে একজন আরেকজনকে মেরে ফেলেছে। তারপরে হঠাৎ করে চোখের পলকে পুলিশের রিভলভারটা নিয়ে সে নিজের হাতে তুলে নেয় এবং ছেলেটি বন্দুকটি নিয়ে নিজেকে শ্যুট করে দেয় ও সেখানেই তার মৃত্যু হয়। পরের দিন সকালে স্বাভাবিকভাবেই খবরটি জানাজানি হয় এবং খবরের কাগজে পর্যন্ত ছেপে যায়। ওসি সাহেব ডিউটিতে এসে অফিসার অমিতবাবুকে বেশ ঝাড় দেন। তারপর জিজ্ঞাসাও করেন যে কার অনুমতি নিয়ে ওই ছেলে দুটোকে লকআপে ভরা হয়েছিল। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে অমিতবাবু এই ক্ষেত্রে নিজের ক্ষমতার অপব্যবহার করে ছেলে দুটিকে লকআপে রেখেছিলেন। এখন যেহেতু লকআপের মধ্যেই তাদের মৃত্যু হয়েছে, তাই ব্যাপারটা অনেক বড় আকার ধারণ করেছে এবং সেই কারণেই ওসি সাহেব অমিতবাবুকে সাসপেন্ড করতে বাধ্য হন। তারপর
তারপর বিদিশাও চলে যায় পলাশ বোস নামক এক ব্যক্তির বাড়িতে। বিদিশা পরিচয় দিয়ে বলে যে লেক গার্ডেন্স ফ্লাইওভারের অ্যাক্সিডেন্টের ব্যাপারে সে একটা কাজ করছে, তাই পলাশবাবুর সাথে কিছুক্ষণ কথা বলতে চায়। এটা শুনে পলাশবাবু তাকে ভেতরে আসতে বলেন। পলাশবাবু জানান যে রিয়ার সঙ্গে সে ভালোবেসে বিয়ে করেছিল। তাদের একটি মাত্র মেয়ে ছিল যার নাম রুমেলা। রিয়াও চাকরি করত। সে জানায় যে হঠাৎ একদিন স্কুটিতে চেপে রিয়া ও রুমেলা কোথাও একটা যাচ্ছিল এবং অ্যাক্সিডেন্টে তারা দুজনেই শেষ হয়ে যায়। একটা রাতেই সে তার সব কিছুই হারায়। তারপর বিদিশা সেখান থেকে চলে আসে। অফিসার অমিতের সঙ্গে দেখা করে পলাশের কথাটা জানায় বিদিশা। সে অমিতবাবুকে বারবার রিকোয়েস্ট করেন যে এই কেসটার ইনভেস্টিগেশন যেন বন্ধ না হয়। অমিতবাবু একটু বিরক্ত হয়েই বলেন যে এখন অবধি এই সবকটা মৃত্যুর পেছনে একটাই কমন জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে বিদিশা। তাই সে যেন এই কেসটা নিয়ে বেশি নাড়াচাড়া না করেন, সেটাই বিদিশার জন্য ভালো হবে। অমিতবাবু বলেন যে তিনি তার কেরিয়ারে এরকম ঘটনা অনেক দেখেছেন। কিছু কিছু প্রশ্নের উত্তর কোনোদিনও পাওয়া যায় না, সেগুলি নিজেকে খুঁজে নিতে হয়। তারপর বিদিশা আবার পৌঁছে যায় লেক গার্ডেন্স ফ্লাইওভারে। ফ্লাইওভারের মাঝখানে স্কুটি দাঁড় করিয়ে রাখে। সে নিজেই দেখি ডিভাইডারগুলোকে সরাতে থাকে। সেই বৃদ্ধ ভিখারিও দেখে সেই ঘটনা। তারপর স্কুটি নিয়ে বিদিশা ইউটার্ন নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে বাড়ি ফেরে বিদিশা। মুখ হাত ধুয়ে বসলে বিদিশা রঞ্জনের SMS পায়। SMS-এ গল্প করতে করতে রঞ্জন SMS পাঠায় লাভ ইউ। হঠাৎ ইলেকট্রিসিটি অফ হয়ে যায় ও সঙ্গে সঙ্গেই আবার চলে আসে। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে সে। হঠাৎ ঘুম ভেঙে যায় তার। ও দেখে তার বেডরুমের খাটের পালং সমস্ত আসবাবপত্র নিয়ে লেক গার্ডেন্সের ফ্লাইওভারে বসে আছে। একটি অদ্ভুত ব্যাপার, এসব কি করে হলো? একটু এগিয়ে গিয়ে দেখে যে ডিভাইডারের পাথরটা সরানো আছে। তারপর হঠাৎ করে দেখতে পায় এক মহিলা তার মেয়েকে পিছনে বসিয়ে নিয়ে স্কুটি চালিয়ে আসছে ও তারপর সেই ডিভাইডারে সরানো পাথরে স্কুটিতে ধাক্কা খেয়ে তারা দুজনেই পড়ে যায়। এরা দুজন আর কেউ নয়, এরা হলো সেই পলাশবাবুর স্ত্রী রিয়া ও তাদের মেয়ে রুমেলা। রিয়া ছটপট করতে থাকে ও রুমেলাকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো সাড়া শব্দ মেলে না। তারপর হঠাৎ বিদিশা তার বেডরুমে জেগে ওঠে। কি অদ্ভুত ভুতুরে কাণ্ড! তারপর হঠাৎই আবার কারেন্ট অফ হয়ে যায়। বিদিশা হালকা আলোর ব্যবস্থা করলে দেখে যে রিয়া আর রুমেলা তার সোফার উপরে বসে আছে ও একে অপরের সঙ্গে কথা বলছে। কি আশ্চর্য দৃশ্য! বিদিশা এসব দেখে ভয় ও আশঙ্কা মিশ্রিত মুখে কি করবে বুঝতে পারছে না। রিয়া এগিয়ে এসে বলে, তুমি আজকে আমাদের মেরেছো, তুমিই আজকে ফ্লাইওভারের ডিভাইডার সরিয়েছো, তাই না? বিদিশা জানায়, হ্যাঁ, সে ডিভাইডারের পাথর সরিয়েছিল, তবে সেটা শুধু দেখার জন্য যে ব্লক সরালে কি হয়। তবে আমায় বিশ্বাস করো, তোমার অ্যাক্সিডেন্টের দিনে আমি কিছু করিনি, এটাই বলে বিদিশা। রিয়া জানায় যে যারা এই কাজ করে তাদের সবার শাস্তি পাওয়া উচিত। এই কারণেই রিয়া নাকি সবাইকে মেরে বেড়াচ্ছে। বিদিশা অনেক বোঝায়, কিন্তু রিয়া কিছুতেই কিছু শোনে না। তারপর সে বিদিশাকে মারার কথা বলে। তারপর দেখি যে বিদিশা এক হাতে ছুরি ধরে আছে ও অপর হাতটিকে কাটার জন্য এগিয়ে যাচ্ছে। বিদিশা কাকুতি মিনতি করতে থাকে এবং তখনও রিয়াকে বোঝানোর চেষ্টা করছে যে সে যা করছে সেটা ভুল। তারপর বিদিশা বলে যে এইরকমভাবে রিয়া আর কতজনকে মারবে, এর তো কোনো শেষ নেই। তবে রিয়া যদি বিদিশাকে সময় দেয় তাহলে কার জন্য আসলে রিয়া ও রুমেলার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকে সে খুঁজে বার করবেই। রিয়া একটা দিন সময় দেয় বিদিশাকে। সকালে বিদিশার জ্ঞান ফিরলে দেখি যে সে মাটিতে শুয়ে আছে। তারপর অফিসার অমিতের কাছে গিয়ে বিদিশা সবকিছু খুলে বলে। অমিতবাবু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অমিত জানায় এই কেস সংক্রান্ত যে কটা মৃত্যু হয়েছে সব কটাতেই একটা ইউ সংকেত পাওয়া গেছে। পুলিশ সেলের মধ্যেও যে মৃত্যু হয়েছিল সেখানেও ছেলেটি সিসিটিভি ক্যামেরার দিকে চেয়ে ইউ সংকেত দেখাচ্ছিল। বিদিশার মাথায় হঠাৎ করে স্ট্রাইক করে রঞ্জনের SMS যেখানে লেখা আছে সেখানেও আই লাভ ইউ ছিল। তারপর বিদিশা SMSটি অমিতকে দেখায়। দুজনেই এটা দেখে অবাক হয়ে যায়। তারপর দেখি যে রিয়া ও রুমেলা, মানে তাদের ভূত আর কি, সেই ফ্লাইওভারের ঘোরাঘুরি করে সারাক্ষণ। কি গা ছমছমে ব্যাপার বলুন তো। তারপর বিদিশারা ট্রাফিক কন্ট্রোল রুমে গিয়ে রিয়া ও রুমেলার যেদিন অ্যাকচুয়াল অ্যাক্সিডেন্ট হয়েছিল তার ফুটেজটা দেখতে চান। সেখানে ইনভেস্টিগেট করার পর অনেক কষ্টে একটি বাইক আইডেন্টিফাই হয় ও পুলিশ তারপর সেই বাইকের নাম্বার ট্রেস করে এবং তার ইনফরমেশন জোগাড় করতে চেষ্টা চালাতে থাকে। শেষমেশটা পাওয়া গেলে সেই ইনফরমেশন অমিতবাবু তুলে দেন বিদিশার হাতে। বিদিশা সেই তথ্যটি একটি বেলুনে লিখে বেঁধে দিয়ে আসে ফ্লাইওভারের এক ডিভাইডারে। রিয়া সেখানেই দাঁড়িয়েছিল ও অপেক্ষা করছিল। রিয়া তার মেয়েকে নিয়ে এসে সেই বেলুন দেখে খুব খুশি হয়। রাতে হঠাৎ রঞ্জন এসে বিদিশাকে কিরকম
একটা জোর করেই বাইরে নিয়ে চলে যায় বাইরে ঘোরার জন্য। রঞ্জন একটা দোকানে কিছু কিনছিল, সেই সময় বিদিশার কি মনে হলো নিজের ফোন বার করে কল করলো সেই নাম্বারে যেটি রিয়াকে দিয়ে এসেছিল বেলুনে লিখে। কল কানেক্ট হলে অবাক হয়ে দেখে যে ফোনটি আশেপাশেই রিং হচ্ছে। বিদিশা আশেপাশে একটু দেখার পর দেখে রঞ্জনের পকেট থেকে সেই মোবাইলটি বেরোলে, অর্থাৎ সেই ফোনটি রঞ্জনের, সেই নাম্বারটি রঞ্জনের। এ কি কথা! বিদিশা অবাকভাবে রঞ্জনের দিকে চেয়ে আছে, কি বলবে কিছুই বুঝতে পারে না সে। জিজ্ঞেস করলে বলে নাম্বারটি তার কাছে থাকে বটে, কিন্তু খুব কম ব্যবহার করে সে, সেকেন্ডারি নাম্বার আর কি। রঞ্জনকে অ্যাড্রেস জিজ্ঞেস করলে সেটিও মিলে যায়। তারপর বিদিশার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কারণ সে খুব ভালো করেই বুঝতে পারছিল যে রঞ্জনের আজকে কি অবস্থা হতে চলেছে। বিদিশা ছুটে গিয়ে রঞ্জনের বাইকের নাম্বার চেক করে, হ্যাঁ এটাও মিলে গেছে হুবহু। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখি হলুদ জামা পরা একটি ছেলে বাইক নিয়ে এসে দাঁড়িয়ে ফ্লাইওভারের মাঝখানে। হেলমেট খুললে বোঝা যায় ছেলেটি আর কেউ না, রঞ্জন। তারপর সে ডিভাইডারের পাথরটা সরায়, তারপর সে ওখান থেকে ইউটার্ন নিয়ে চলে যায়। বিদিশা অঝরে কাঁদতে কাঁদতে রঞ্জনকে জিজ্ঞেস করে যে কেন সে এই কাজটি করেছিল। তার জন্য এক মা ও তার একটি ছোট্ট মেয়ে অকালে মারা গেল। রঞ্জন কিন্তু এই কাজে অস্বীকার করে। রঞ্জন জানায় যে হ্যাঁ সে সেদিন বাইক নিয়ে ফ্লাইওভারে গেছিল বটে, কিন্তু সে ডিভাইডার তো সরায়নি। বাইকটা সার্ভিসে দেওয়ার জন্য মেকানিকের সঙ্গে মিট করে ফ্লাইওভারে একে অপরের বাইক তারা এক্সচেঞ্জ করে নিয়েছিল। ট্রাফিক কন্ট্রোল রুমে আরও তদন্ত করে এই একই তথ্য মেলে এবং সবাই কনফার্ম হয়ে যায় সেই বাইক ইউটার্ন নেয়নি। কিন্তু বিদিশা তো এদিকে সকালেই রঞ্জনের নাম ঠিকানা দিয়ে ফেলেছে রিয়াকে, তাই তারা তখনই চলে যায় আবার সেই ফ্লাইওভারের মাঝখানে। অবাক কাণ্ড, বেলুনটা আর সেখানে নেই। বিদিশা ভয়ে আতঙ্কে চিল্লাতে থাকে ও রিয়াকে ডাকতে থাকে, কিন্তু সেখানে কেউ আসে না। বিদিশা রঞ্জনকে জানায় যে এখনই তাদেরকে পলাশের কাছে যেতে হবে, একমাত্র সেই তাদের সাহায্য করতে পারে। তাই তারা ছুটে চলে যায় তার কাছে। পলাশকে সব খুলে বললে সে জিজ্ঞেস করে যে ডিভাইডারের ব্লক সরানোর জন্যই কি সত্যি রিয়া ও রুমেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পলাশ কাকুতি মিনতি করে বিদিশাকে বলে যে করেই হোক রিয়া রুমেলার সাথে তার যেন দেখা করার ব্যবস্থা করে দেওয়া হয়, শুধু একটিবার সে তাদের সঙ্গে দেখা করতে চায়। এদিকে ট্রাফিক কন্ট্রোল রুমের পুলিশ শেষমেশ একজনকে আইডেন্টিফাই করেছেন যে কোন লোকটি সেই ডিভাইডার সরানোর ফলে সেই অ্যাক্সিডেন্টটি হয়েছিল। রিয়াকে যেহেতু রঞ্জনের অ্যাড্রেস দেওয়া হয়েছিল, তাই সেখানে পলাশকে পাঠানো হয় সেই রাতে। তাতে দুই কাজ হবে, পলাশ ওদের সাথে দেখাও করতে পারবে ও রঞ্জনও সেফ থাকবে। এর মধ্যে অমিতবাবু আসল লোকটির অ্যাড্রেস পাঠায় বিদিশাকে। অ্যাড্রেসটি আর কারণ নয়, অ্যাড্রেসটি হলো পলাশেরই। হ্যাঁ ঠিকই শুনেছেন, রিয়ার স্বামী পলাশেরই। ওই দিনই ডিভাইডারের ব্লক সরিয়েছিল, যে কারণেই মা ও মেয়ের অ্যাক্সিডেন্ট হয়। পলাশের দিকে রঞ্জনের বাড়িতে বসে বেলুন ফোলাতে থাকে ও হঠাৎ তার মেয়ে পেছন থেকে ডেকে ওঠে, বাবা। তাকে দেখে পলাশ খুব ইমোশনাল হয়ে পড়ে। পাশ ফিরে দেখে যে রিয়াও তার দিকে গম্ভীর মুখে চেয়ে বসে আছে। রিয়া বলে তাদের যে মেরেছে এটা তার বাড়ি, তাকে সে কোনোদিনও ছাড়বে না। পলাশ বুঝিয়ে রিয়াকে বলে যে আসলে অ্যাক্সিডেন্টের দিন অফিস থেকে ফেরার পথে দেরি হয়ে গেছিল। তাড়াতাড়ি বাড়ি ফেরার পথে পলাশ লেক গার্ডেন্সের ফ্লাইওভারের ডিভাইডারটা সরিয়ে ইউটার্ন নেয়। ব্লকগুলো ঠিকমতো না রেখেই সে চলে আসে আবার বাড়ির পথে। সে রিয়াকে আরও জানায় যে ইচ্ছা করে সে এই কাজটি করেনি। পলাশও প্রচণ্ড পস্তাতে থাকে। পলাশ হঠাৎ করেই উঠে চলে যায় ব্যালকনির দিকে ও এদিক ওদিক কিছু না ভেবেই ঝাঁপ মেরে দেয়। এরপর অনুপম রায়ের একটি সুন্দর গান দিয়ে এখানেই আমাদের মুভি ফ্লাইওভারটা শেষ হয়ে যায়।